ভোর ৫টা। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সারারাত ফ্যানের বাতাসে শরীর ঠান্ডা হয়ে যায়, তাই সকালের দিকে কিছুটা ঠান্ডা অনুভূত হয়। ওড়নাকে কাঁথার মতো পেঁচিয়ে বিছানায় শুয়ে আছে নুসরাত। ঘুম চোখ খুলে একবার তাকিয়ে আবার চোখ বুজে ফেলল। আজ বাহিরে যেতে ইচ্ছে করছে না। আগামীকাল বাহিরে যাবে। এই আরামের ঘুম রেখে কেই বা বাহিরে যেতে চায়। শরীরে হালকা ধাক্কা অনুভব হতেই নড়ে চড়ে উঠল নুসরাত। কানে এলো কর্কশ কণ্ঠে কেউ বলছে, এই ওঠ, যাবি না? আজ পাশের বাসার বাগান থেকে অ্যালোভেরা চুরি করার কথা ছিল না? মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? পরে বলিস না আমি ডেকে তুলিনি তোকে। হঠাৎই নুসরাতের টনক নড়ল। ইস, একদম ভুলে গিয়েছিল। মন্টু আঙ্কেলের বাড়িতে আজ মিশন আছে। ঘুম ভুলে লাফ দিয়ে বসে গেল। কিছুক্ষণ বিছানায় বসে কিছু চিন্তা করে দৌড়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে অজু করে একেবারে বের হলো। নামাজ শেষে বড় সুতি ওড়না পেঁচিয়ে নিল শালের মতো করে। মূল দরজা দুজন খুব সাবধানের সহিত খুলল। তারপর পা টিপে টিপে বাসা থেকে বের হলো। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি প্রায় থেমে গেছে। আকাশ মেঘলা হয়ে আছে। মেঘের গর্জন এখনও থামেনি। মনে হচ্ছে আরেকবার বৃষ্টি হবে। প্রকৃতির যা অবস্থা, বোঝাই যায় না কখন বৃষ্টি হবে আর কখন ঝড় হবে। মন্টু মিয়ার বাড়িতে আলাদা কোনো গেট নেই, তাই ভেতরে ঢুকতে কোনো অসুবিধা হলো না। অ্যালোভেরা গাছের দিকে ঝুঁকে আছে ইসরাত। হাত দিয়ে টান দিয়ে নিচের পাতা ছিঁড়ে ফেলল। সাবধানতার সহিত ফিসফিস করে ইসরাত বলল, এই, এখানে ছোট চারা বের হয়ে আছে, তুলে নেই। নে, তাড়াতাড়ি কর যা করার। মন্টু মিয়া উঠে গেলে পুরো পাড়া এক করে ফেলবে। ইসরাত অ্যালোভেরার ছোট চারাটা তুলে ওড়নার নিচে ঢুকিয়ে নিল। আরেকটা অ্যালোভেরার দিকে যখন ঝুঁকে তাকিয়েছিল, তখনই খট করে শব্দ হলো। মেইন দরজা খুলতে দেখে নুসরাত এক লাফে মন্টু মিয়ার বাড়ির ত্রিসীমানা থেকে ভাগল। দরজা খুলে ইসরাতকে দেখে মন্টু মিয়া ভ্রু কুঁচকে নিলেন। ইসরাত মেকি হাসি টেনে টুনে ঠোঁট এলিয়ে সালাম দিয়ে মন্টু মিয়ার বাগান থেকে বের হয়ে এসে রুদ্ধশ্বাস ছাড়ল। মন্টু মিয়া ইসরাতের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, ছোট ডাইলে মনে করতাম কিছু নিতে আইছে। এই মায়াডা ভালা আছে। কিভাবে মোরে সালাম দিয়া গেল? নাসিরের ছোটো মাইয়াডা এক্সের বেয়াদ্দপ। বড় মাইয়াডা ভালোই আছে। নুসরাতদের সোসাইটির মধ্যে সব থেকে বেশি কিপটে লোক হলেন মন্টু মিয়া। ওনার বাসার বাগানে সব প্রকার ফুল ফলের গাছ রয়েছে, তাতে প্রচুর পরিমাণ ফুল ফলও হয়। কিন্তু মন্টু মিয়া এত কিপটা যে তার গাছের নিচে ফল পড়ে রইবে, পোকামাকড়রা ফল খেয়ে নষ্ট করবে, তবুও মানুষকে এক টুকরো ফল দিতে তার জান কাঁপবে। টাকা খরচ হয়ে যাবে বলে বাসা বাউন্ডারি পর্যন্ত করেননি মন্টু মিয়া। মন্টু মিয়ার এই চরিত্রের জন্য নুসরাত লোকটার পিছনে পড়ে রয়। সুযোগ পেলেই মন্টু মিয়ার বাসার বাগানে ঢুকে পেয়ারা, জাম্বুরা, ডালিম, মালটা, কমলা, বরই ইত্যাদি চুরি করে নিয়ে আসে। ২-৩ দিন চুরি করার সময় ধরা পড়েছে মন্টু মিয়ার কাছে। লোকটা হাতে নাতে ধরার আগে আহানকে নিয়ে ভোঁদড় দেয়। তারপর আর কি, বিচার গিয়েছে বাসায়, তাও আবার মেহেরুন্নেসার কাছে। মেহেরুন্নেসাই এক বিষয়ে নুসরাত আর আহানকে কিছুই বলেন না। তিনি নুসরাত ও তার সহযোগীকে সমর্থন করেন, ফলে চুরি করা জিনিসের কিছুটা ভাগ মেহেরুন্নেসাও পান। সৈয়দ বাড়িতে সদর দরজার সামনে ৩টা সিঁড়ি। সিঁড়ি বেয়ে সদর দরজার কাছে যেতে হয়। নুসরাত মন্টু মিয়ার ওখান থেকে পালিয়ে আসার সময় মেহেরুন্নেসাকে লাঠিতে ভর দিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখল। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল, কি গো বুড়ি, আজ এত সকাল সকাল তুমি কি কইরা জায়গা গেলা? তোমার আরামের ঘুম থইয়া এইখানে দাঁড়াই আসো ক্যাক? মেহেরুন্নেসা শব্দ করে হেসে উঠলেন। নুসরাত বাঁকা দৃষ্টিতে তাকালো মেহেরুন্নেসার দিকে। যতই চেষ্টা করার কইরা লক, মাগার আমার মতন কথা কইবার পারবি না। হেইডা স্যার, তুই পেট মোডার বাড়ি গেছিলি? তুমি কিভাবে বুঝলে?
ওইটা আমার টিলেন, তুই বুঝবার পারবি না। আমার নাতিডি কই? ইসরাত পেছন থেকে বলল, আমি এখানে দাদি। মেহেরুন্নেসার সামনের দিকে তাকালেন। ইসরাত হাতে কিছু একটা নিয়ে আসলো। মেহেরুন্নেসা কৌতূহল নিয়ে চেয়ে রইলেন। এইডা কি? প্যাটমোডাডার বাড়ি থেকে খাইবার কিছু লইয়াইছত? না দাদি, এইটা অ্যালোভেরার চারা। পাতা দেখিয়ে বলল, আর এগুলো পাতা। কি বললি? আবার বল। নুসরাত বলল, অ্যালোভেরা দাদি, অ্যালোভেরা। মেহেরুন্নেসা উচ্চারণ করার চেষ্টা করলেন। থেমে থেমে উচ্চারণ করলেন, এলেভেরা। এইডা আবার কি? দাদি, এলেভেরা না, অ্যালোভেরা। ওই একটা হইল। খাইবার কিছু আনস নাই ব্যাটা ছাড়া? একদম ব্যাটা ছেলে বলবে না, আমি মেয়ে। তুমি আমাকে ছেলে বলে অপমান করতে পারো না। আর 2 দিন পর পর টপকায়া যাইবা এত খাই খাই কইরো না তো। একটু নামাজ রোজা করো। তোরে দেখতে কোন অ্যাঙ্গেলে মাইয়া লাগে, তুই তো পুরাটাই স্যারা। আর আমি টপকানোর হইলে এমনিই টপকামো, তোর চিন্তা করতে হইব না। এই, তুমি আমার জেন্ডার নিয়ে প্রশ্ন তুলছ। চলো, রুমে চলো। আজ তোমাকে আমি প্রমাণ করে দেখাবো আমি মেয়ে। ইসরাত দুজনের ঝগড়া নীরব দর্শক হয়ে দেখছে। বিরক্ত হয়ে বলল, হয়েছে, এবার দুজনেই থামো। ঝগড়া বন্ধ করো। গোটা দুনিয়ার মানুষ তোমাদের ঝগড়ার শব্দে ঘুম থেকে উঠে যাবে। মেহেরুন্নেসা নিজেই সাফাই দিয়ে বললেন, আমি ঝগড়া করতাছি না, ওইটা আমার লগে ঝগড়া করতাছে। হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ নন্দ ঘোষ। শুধু ধনী হতে দাও, এই বাড়িকে লাথি মেরে ফেলে রেখে যাব, আর ফিরে আসবো না। আজ গরিব বলে। এমনি চোখের পানি মোছার অভিনয় করে নুসরাত দৌড়ে নিজের রুমে চলে গেল। ভার্সিটিতে টিফিন টাইমে ক্যাম্পাসে নুসরাত, সুরভি, ইরহাম আর সাদিয়া হাঁটছিল। হঠাৎ একটা ছেলে এসে তাদের পথরোধ করে দাঁড়ালো। নুসরাত ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো, ভ্রু উচালো। ইরহাম নুসরাতকে সরিয়ে নিজে সামনে দাঁড়ালো। কি দরকার? এভাবে সামনে এসে দাঁড়াচ্ছেন কেন? মানুষের হাঁটার রাস্তায় বাধা দিচ্ছেন কেন? যার সাথে দরকার তার সামনেই দাঁড়িয়েছি। আর তোমাকে কৈফিয়ত দিব কেন? তুমি কে? অবশ্যই আমাকে কৈফিয়ত দেবেন। আর আমি কে তা না জানলেও চলবে। সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বড় ধরনের মিস্টেক করছো, মিস্টার ডট ডট। নুসরাত ইরহামকে টেনে পেছনে নিয়ে আসলো। চোখ রাঙিয়ে তাকিয়ে শাসালো। নুসরাত জোর করে মুখ দিয়ে হাসি বের করে বলল, জি ভাইয়া, বলুন, কি সাহায্য করতে পারি? আসলে আমার ছোট ভাই তো, তাই একটু চেতে গেছে আপনাকে আমাদের রাস্তায় ঠ্যাং ঢুকাতে দেখে। ইরহাম জ্বলে উঠল। নুসরাতের পিঠে কিল বসিয়ে বলল, আমি তোর ছোট? মিথ্যে কথা। আমি নুসরাতের বড় ভাই। সব সময় তুই নিজেকে আমার থেকে বড় জাহির করিস। ছেলেটা মুখে আঙুল চেপে দেখালো ইরহামকে চুপ হওয়ার জন্য। ইরহাম চুপ হলো না, আর একটা নুসরাতের কাঁধে থাপ্পড় বসালো। নুসরাতের রাগের পারদ হাই। এত জোরে ধমক দিল ইরহামকে, মনে হলো কানে তালা লেগে গিয়েছে। ইরহামের বাচ্চা, আমি যদি এইবার হাত তুলি তুই বাসায় আস্ত ঠ্যাং নিয়ে যেতে পারবি না। এখানেই ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। একটা মানুষও তোকে বাঁচাতে আসবে না। মুখ বন্ধ রাখ। দেখছিস কথা বলছি, এর মাঝে লাফালাফি ঝাপাঝাপি করবি না। কর্কশ গলার স্বর নিয়ে নুসরাত ছেলেটার দিকে তাকালো। কোনো প্রকার গলার টোন না বদলে জিজ্ঞেস করল, কি হয়েছে? কি ধরনের সাহায্য করতে পারি এবং কিভাবে? ছেলেটা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। এই তো কি সুন্দর করে জিজ্ঞেস করলো কি দরকার, এখন এভাবে চিৎকার করে কথা বলছে কেন? ঢোক গিলল ছেলেটা। হাত দিয়ে শহীদ মিনারের দিকে দেখালো। নুসরাত দেখল গতকালকের ছেলেটা দাঁড়িয়ে আছে। আর কিছু জিজ্ঞেস না করে একা একা দাপুটে ভঙ্গিতে এগিয়ে গেল। ছেলেটা বিড়বিড় করে বলল, মেয়েদের গলা এরকম কর্কশ আর ফাটা হয় নাকি?
মনে হচ্ছে তোমাদের উপর প্রচুর অত্যাচার করে। ইরহাম বলল, হ ভাই, হ। আমাদের বাড়ির মেয়েদের গলা ফাটাবাস। মাইক ছাড়া পুরো দুনিয়ার মানুষ এদের গলা শুনতে পায়। আর চিৎকার শুনলে তো রুহু কেঁপে ওঠে। আমাদের ওপর প্রচুর অত্যাচার করে এরা। আমাদের বাড়িতে নারী নির্যাতন নয়, পুরুষ নির্যাতন হয়। গমগমে স্বরে নুসরাত জিজ্ঞেস করল, নাম কি তোমার? আর কেন পছন্দ হলো আমাকে? নুসরাতের কাঠখোট্টা প্রশ্ন। ছেলেদের সাথে কথা বলতে গেলে নাকি মেয়েরা কাঁপে। এখানে দেখি তার উল্টোটা হচ্ছে, ছেলেটা কাঁপছে। ভয় মনে হচ্ছে কান্না করে দেবে। জি, আমার নাম আবির। আপনাকে পছন্দ করার বিশেষ কোনো কারণ নেই। আপনাকে দেখলে আমার মন ভরে যায়, তাই আপনাকে আমার পছন্দ। নুসরাত ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত হাসল। কিন্তু তুমি জানো কি, আমি তোমাকে রিজেক্ট করব। আর কাঁপাকাঁপি বন্ধ করো। আমি বাঘ বা ভাল্লুক না যে তোমাকে খেয়ে ফেলব। ছেলেটার চোখে পানি টলমল করে উঠল। নুসরাত ছেলেটার চোখের দিকে তাকালো। চোখাচোখি হতেই আবির নিজের চোখ নিচে নামিয়ে নিল। সে তাকাতে পারে না মেয়েটার চোখের দিকে। কিছু একটা আছেই মেয়ের চোখে। ভবিষ্যতে কিছু হতে পারে। না, কান্না বন্ধ করো। আমি তোমাকে রিজেক্ট করতাম না। তোমাকে একটা চান্স দিতাম। আমার তোমার কথা বলার স্টাইল পছন্দ হয়েছে। আর ভয়েসটা পুরাই উফ। কিন্তু আমার একটা সমস্যা আছে, এজন্য হবে না। আমি জিজ্ঞেস করতে পারি সমস্যাটা কি? আচ্ছা বলি তোমাকে। আসলে আমি আমার কাজিনকে বিয়ে করতে চাই। কাজিন বলতে চাচাতো ভাইকে। কিন্তু এখানেই সমস্যা। চাচাতো ভাই বড়টাকে আমার বিশেষ পছন্দ না। দ্বিতীয়টা এক্সট্রোভার্ট আমার মতো, তাই এটাও না। ছোটটা ইন্ট্রোভার্ট, এটাকেও আমার বিশেষ পছন্দ না। আর হেতিও আমাকে বিশেষ পছন্দ করে না। কিন্তু এইটাকেই আমি বিয়ে করব। আর না করতে পারলে কি করবে? ছেলেটা তো তোমাকে পছন্দ করে না, আর তুমিও। তারপরও কেন বিয়ে করতে চাও? ভাই, বেনিফিট বুঝতে হবে। আর করতে না পারলে উঠিয়ে নিয়ে বিয়ে করব। ডিরেক্টলি বললে কিডন্যাপ করে বিয়ে করে নেব। আবির ভ্রুকুচকে তাকিয়ে থাকে। কিসের বেনিফিট কাজিনকে বিয়েতে? সে বুঝতে পারছে না। একে তো আরশ আমাকে পছন্দ করে না, তার মধ্যে ওকে বিয়ে করে নিলে সারাদিন ওর সামনে ঘুরঘুর করতে পারবো। এর থেকে শান্তির আর কী হতে পারে? আমার নাম্বার 1 শত্রুকে এভাবে শাস্তি দেব। অ্যান্ড বেনিফিট হলো অন্যের বাড়িতে যেতে হবে না, নিজের বাড়িতে থাকবো। ইচ্ছে হলে জামাইয়ের ঘরে যাব, না হলে নিজের ঘরেই পড়ে থাকব। আবার কাজকামের কোনো প্যারা নাই। আগে যেমন ছিলাম সেরকমই থেকে যাব। এক চোখ টিপ দিয়ে বলল, বুঝলে? আবির মাথা নাড়ল। নুসরাত ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আবিরকে সান্ত্বনা দিল, আমার থেকে বেটার পাবে না আমি জানি। তারপরও বলবো ভালো একটা মেয়ে তোমার লাইফে আসুক, তোমার জীবন সাজিয়ে দিক। আর কান্না করে তো আমাকে পাবে না। কাউকে পাওয়া গেলে এভাবে সবাই কান্না করে, তাকে হাসিল করে নিতে। বিয়ে ম্যান, নট এ বয়, ওকে? ছেলেটা ম্লান হাসল, যে হাসিতে প্রাণ নেই। নুসরাত পিঠে চাপড় মারার জন্য হাত তুলেও গুটিয়ে নিল। হালকা হেসে ইরহামের দিকে চলে গেল। চল বাসায় চলে যাই, আজ আর ক্লাস করতে ইচ্ছে করছে না। রাতের খাবার খেতে বসেছেন সবাই। নুসরাত রাতে খায় না সচরাচর। আজ খেতে দেখে ইরহাম কিছুক্ষণ পিঞ্চ মারল। মেহেরুন্নেসা গলাটা পরিষ্কার করে নিলেন। খাবার টেবিলে চোখ ঘুরালেন। আহান আর আরিশা ছাড়া সবাই আছে। ডাইনিং টেবিলে আসার জন্য মেহেরুন্নেসা ডাক দিলেন রুহিনী আর ঝর্ণাকে। সবাই বুঝল বিশেষ কিছু বলবেন, তাই সবাইকে ডেকে জমায়েত করছেন মেহেরুন্নেসা। কয়দিন আর বাঁচুম, হঠাৎ কইরা একদিন মইরা যামু। তার আগে আমি আমার নাতিটার বিয়া দেখা মরবার চাই। সবাই খাবার রেখে নড়ে চড়ে বসলেন। খাবার খাওয়া থামিয়ে মেহেরুন্নেসার দিকে তাকালেন। জাইন একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। জাইন, ইসরাত, আরশা, নুসরাত প্লেট থেকে হাত তুলল না।
আরশা নুসরাত খাওয়ায় এমন ব্যস্ত যে তাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। খাবার খাওয়া ছাড়া এখানে ইম্পর্ট্যান্ট কিছু নেই। আমি তোমাগো ওই দিন কইছিলাম একটা মাইয়া আমি আমার জাইনের জন্য পছন্দ কইরা রাখছি। তোই মাইয়াডার লগে আমি জাইনের বিয়া দিবার চাইতাছি। জাইন খাবার খাওয়া থামিয়ে দাদির দিকে পূর্ণ দৃষ্টি দিল। কথা শেষ হওয়ার জন্য বসে রইল। আম্মা, আপনি বলেছেন পাত্রী আপনার পছন্দের, তো বলুন পাত্রীকে। আমাদের তো জানতে হবে কোন মেয়ের সাথে আমার ছেলেকে আপনি পছন্দ করেছেন। ঝর্ণা আর রুহানি দুজন দুজনের দিকে তাকালেন। রুহানি মাথা নেড়ে না করতেই ঝর্ণাও মাথা নেড়ে কিছু না করল। তারপর নাজমিন বেগমের দিকে তাকাতে দেখে তিনিও না করলেন। এই বিষয়ে তিনি কিছুই জানেন না। অসন্তুষ্ট মুখ বানিয়ে দাঁড়িয়ে রইলেন ঝর্ণা। আচ্ছা, পাত্রীরে দেখবার জন্য তোরা আগ্রহীত রেডি হইয়া নে। নুসরাত ফোড়ন কেটে বলল, দাদি, রেডি না রেডি হবে। চুপ বেটা ছেলে, খাবার খা চুপচাপ। আমার কথায় বাহাত ঢুকাইবি না। তো মাইয়া হইল গিয়া আমাগো, মানে আমার প্রিয় নাতিনডা ইসরাত। জাইনের ঠোঁট ফাঁক হয়ে গেল। আরশ আর নুসরাত বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না। আরশ আগে থেকেই জানত, তাই প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু নুসরাত এত নির্লিপ্ত। ইসরাতের খাবার মুখের সামনে নেওয়া হাত ওইভাবেই ওখানে স্টপ হয়ে গেল। নাসির সাহেব কেসে উঠলেন। হেলাল সাহেব হাঁ করে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। ওনার স্ত্রীরও সেম প্রতিক্রিয়া। একমাত্র ইরহাম চিৎকার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করল। দাদি, ও দাদি, এটা তুমি কি বললা? আমি কি ভুল শুনতাছি? ইসরাতের হাত থেকে ভাত পড়ে গেল প্লেটের উপর টপাটপ করে। দাদি এরকম বোম মেরে এত হাসি খুশি কিভাবে আছেন? আম্মা, এটা তুমি কি বললে? জাইনের সাথে ইসরাতের? আমার ভাবতেই শিরশির করছে। হেলাল, তুমি আমার আব্বা হইতে যাইও না। তুমি আমার পোলা আর আমি তোমার আম্মা। তো আমি তোমার থাইক্কা ভালা বুঝি। হেলাল সাহেব চুপ হয়ে গেলেন। ইসরাত আশা করেছিল কেউ তো কিছু বলবে। কেউ কিছু না বললেও নুসরাত বলবে, কিন্তু এ তো খাবার খাওয়ায় ব্যস্ত। লিপি বেগম প্রতিবাদ করলেন, মা, আপনি কি বলছেন? আমার জাইনের জন্য আপনি ইসরাতকে ঠিক করেছেন? এটা কোনো কথা হলো? ওরা তো ভাই বোন একসাথে বড় হয়েছে। এসব কিভাবে সম্ভব? যেইভাবে সম্ভব ওইভাবেই। আর কিসের ভাই বোন ওরা? ওরা কোনো দিন কইছে ওরা ভাই বোন? জাইন মেহেরুন্নেসাকে থামিয়ে দিয়ে বলল, দাদি, আপনি এটা কোনো কথা বললেন? আর আপনি আমার পারমিশন ছাড়া আমার বিয়ে ঠিক করে নিলেন। আমাকে জানানোরও প্রয়োজন বোধ করলেন না। জানতে চাইলেন না আমি রাজি আছি কি না। এত সুন্দর একটা মাইয়া রাজি না হইবার কি আছে? ভেঙচি কেটে বললেন মেহেরুন্নেসা। আমি তো একবারও বলিনি আপনাকে আমি বিয়ে করতে চাই দাদি। বলতে হইব কে? তুমি প্রাপ্তবয়স্ক হইছ, তোমার বিয়া দেওয়া আমার দায়িত্ব। 2 দিন পর আমি মইরা গেলে তখন তোমারে বিয়া দিব কেডা? কিন্তু আমি বিয়ে করব না দাদি। এ জীবন যতদিন আছে আমি নিঃসঙ্গ কাটিয়ে দিতে পারবো। আমার কোনো বিয়ের প্রয়োজন নেই। জাইন আরেকটা বোম মেরে চলে গেল। মেহেরুন্নেসা রাগে হিস হিস করলেন। নুসরাত বিড়বিড় করল, হোয়াট দ্য ফাক, এইটা কি হইল? বইন, গালাগাল বন্ধ কর আর চুপ মাইরা বইসা র। এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। আমি এই বাড়ি থাইক্কা চইলা যাইমু। এই বাড়িতে থাকুম না। বুইরা হয়ে গেছি বইলা কেউ আমার কথাখানা পাত্তাই দিতাছে না। বাচ্চা থাইক্কা কি লাভ? আরশ কানে কানে বলল, তুমি ভালো নাটক জানো দাদি। পারফরমেন্স ভালো হচ্ছে, চালিয়ে যাও। আরশ চোখ টিপ দিল। সেই হচ্ছে 2 আঙ্গুল দিয়ে বোঝালো। মেহেরুন্নেসা বুড়ো আঙুল দেখিয়ে থামস আপ দেখালেন। খাবার টেবিলে শেষের দিকে বসা নুসরাত তাদের অঙ্গভঙ্গি দেখে মুচকি মুচকি হাসছে, তা কেউই খেয়াল করলেন না। দুজনের একজনও না। আম্মা, আপনি এভাবে বলবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি আর সমীহও করি।
আপনার কথা আমি ফেলে দেব না। আপনি যা ভালো বুঝবেন তাই করেন। নাসির সাহেব মায়ের কথার এদিক সেদিক কোনো দিনও করেননি। মেহেরুন্নেসা হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে না। নাসিরকে মতামত দিতে দেখে হেলাল সাহেবও কিছু ভাবলেন। আম্মা, আপনি যা ভালো বুঝেন করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু জাইনকে রাজি করাতে পারলে আমিও রাজি। লিপি বেগম স্বামীর কথায় অসন্তুষ্ট হলেন। মায়ের উপর সব ছেড়ে দিলেন এভাবে। নাজমিন বেগম প্রতিক্রিয়াহীন। পাত্র হিসেবে জাইন অবশ্যই ভালো। মেয়ে নিজের বাড়িতে থাকবে, অন্যের ঘরে অন্যের সংসারে যেতে হবে না, নিজের সামনেই থাকবে, অন্যত্র চিন্তা থাকবে না তাকে নিয়ে। জাইনের সাথে বিয়ে হলেও ভালো, না হলেও ভালো। তোমাগো ভালা চাই বইলাই নিজের ঘরের মাইয়া ঘরে রাখবার চাইছি। মাইয়া তোমাগোর সামনেই বড় হইছে, খারাপ না ভালো সেইটা তোমরা দেখতাছো। মাগার তোমাগো ভালো লাগবো কে আমার প্রস্তাব? বাইরে থেকে একটা মাইয়া লইয়াইবা, ওইডা যখন খারাপ বাহির হইব তখন বলবা মাইয়াডা খারাপ। নিজের ঘরের সেরি ঘরে থাকবো, আমাগোর সামনে থাকবো। ঝর্ণার রুহানির এইখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। অগো পোলা মাইয়ার বিয়া দিব না এখন। তোমাগো স্ত্রীগোর কোনো সমস্যা থাকলে ঝটপট বইলা ফালাইতে কও। নাজমিন বেগম নির্লিপ্ত। ওনার স্বামী হাঁ করে দিয়েছেন, উনি আবার না করার কি আছে? আপনারা যা ভালো বোঝেন তাই করেন, এতে আমার কোনো সমস্যা নেই। লিপি বেগমের দিকে তাকালেন। তিনি গাইগুই করে স্বামীর দিকে তাকালেন। স্বামী ভরসা দিলেন হ্যাঁ বলে দেওয়ার জন্য। আম্মা, আমারও কিছু বলার নাই, আপনি যা ভালো বোঝেন তাই করেন। শোয়েব আর শহীদের দিকে তাকালেন। তোমাগো কিছু কওয়ার আছে? পরে কইবা, আমি জিজ্ঞেস করি নাইগা। শহীদ বলল, আম্মা, আপনি যা ভালো বোঝেন করেন। আর জাইনার ইসরাতের জীবন, তারা একসাথে সংসার করবে, আপনি বরং তাদের পারমিশন নিন। তারা রাজি থাকলে না হয় কথার সামনে আগাবেন। মেয়ে ছেলে তো ঘরের, কোথাও তো পালিয়ে যাচ্ছে না, ধীরে সুস্থে কথা আগান। সোহেব বলল, আমারও বিশেষ কিছু বলার নেই আম্মা, দুজন রাজি থাকলে সামনে কথা আগান। সব হুনাইলো অগ কোনো প্রবলেম নাইগা, তাইলে শুধু জাইনরে এখন রাজি করাইতে হইব। ওইটা আমার বাহাতের খেল, শুধু তোমাগো একটু আমার সাথে তাল মিলাইতে হইব। সবাই রাজি। এখন আমাগো মিশন হইল জাইনরে রাজি করানো। সকলে সমস্বরে বলে উঠল, মিশন স্টার্ট নাও টুডে। কিন্তু টেবিলের এক কোণায় মুখ কালো করে বসে রইল ইসরাত। পাত্রীকে জিজ্ঞাসা করা হলো না সে কি এই বিয়েতে রাজি আছে কিনা। জোরে জোরে শ্বাস ফেলে ইসরাত সতর্কতার সহিত চিৎকার করে উঠল, যাতে শব্দ রুমের বাহিরে না যায়। নাক ফুলিয়ে রুমের এদিক সেদিক পায়চারি করল, চুলে হাত দিয়ে চুলগুলো টেনে ধরল। কি বাল, এইভাবে চিল্লাও ক্যা? তোমার জামাই মইরা গেছে? এই, তুই জানতি বুড়িটা আমার আর ওই উফ, নাম মুখে নিতেই ঘৃণা লাগছে। যাই হোক, ওইটার সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। রাগে ইসরাতের মুখ দিয়ে আবল তাবল কথা বের হলো। নুসরাতের নির্লিপ্ত গলার আওয়াজ, হ্যাঁ জানতাম। আমাকে বললি না কেন? কবে থেকে জানতি? আর কিভাবে জানলি? এত প্রশ্ন? বাবারে, আস্তে ধীরে করো, আমি কোথাও যাচ্ছি না। প্রথম প্রশ্ন কি ছিল আবার বলো, আজকাল ভুলে যাই সব কিছু ঠাস করে। দাঁতে দাঁত চাপল ইসরাত। এই বাড়িতে যা যা হয় বা ভবিষ্যতে যা হবে তার 90% এই মেয়ে জানে। ইচ্ছে হলে বলে, না হলে চেপে যায়। পরে যখন এসব বের হয় নুসরাতের বিশেষ প্রতিক্রিয়া এসব বিষয়ে থাকে না। আর বিশেষ প্রতিক্রিয়া থাকলে বোঝা যায় এই বিষয়ে নুসরাত অবগত ছিল না। আমাকে বললি না কেন? আর কবে থেকে জানতি? বলার প্রয়োজন বোধ করিনি। এই ধর যেদিন নাহিদদের বাড়িতে গিয়েছিলাম ওই দিন থেকে। এক্স্যাক্ট টাইমটা বল। আর কিভাবে জানলি? ওই শালি, যেদিন তোকে দেখতে আসলো ওই দিন বিকেলেই জানতে পেরেছি। আর কিভাবে জেনেছি সেটা না হয় তোলা থাক, পরে একদিন সময় করে বলবো। ইসরাত নুসরাতের কাছে বসলো তোষামত করার জন্য। কথায় আছে না,
রেগে গেলেন তো হেরে গেলেন। ইসরাতও রাগ গিলে এসে বিছানায় নুসরাতের গা ঘেঁষে বসল। হাত দিয়ে পিঠে হাত বুলিয়ে দিল। নুসরাত ভ্রু কুঁচকে নিল। আবার কি ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। এভাবে তোষামোদ চুক চুক শব্দ করল মুখ দিয়ে। ব্যাপারটা কি শালি? ঝেড়ে কাশো তো বাবু, এত আপ্যায়ন মানা যাইতাছে না যে। ইসরাত হালকা করে পিঠে হাত বুলিয়ে দিল, হাত সরালো না। নুসরাত ২-৩ বার হাত সরিয়ে দিল। ইসরাত আবার হাত দিয়ে পিঠ, মাথা, কপাল, চুলে বুলিয়ে দিতে লাগল। কি হয়েছে শালি? আজ তোর ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এবার বলে ফেল, কি বলবি? প্লিজ বোন, তোর ২টা ঠ্যাং ধরি, বিয়েটা ভেঙে দে। এর আগেও তো অনেকগুলো ভাগিয়েছিস, এবারেরটাও ভাগিয়ে দে। আমার সোনা, রূপা, তামা, ময়না, প্লিজ ভেঙে দে। ভেঙে দেওয়া যায়, কিন্তু কিন্তু কি? নুসরাত বুড়োয়ার তর্জনী আঙুল একত্র করে মানি দেখালো। আচ্ছা, যত লাগবে তত দেব, প্লিজ ভেঙে দে বোন আমার। আমি তোকে রেস্টুরেন্টে নিয়ে পার্টি দেব। আচ্ছা টাকা দে, তারপর বলছি কি করতে হবে। ইসরাত ৫০০ টাকা নুসরাতের হাতে দিল। নুসরাত হেসে উঠল কীরকম করে। জাইন ভাইয়া এই বিয়েতে রাজি হবে না দেখে নিস। এত চিন্তা কিসের ব্রো? এনজয় অ্যান্ড চিল। আর ভাববি বিয়ে ভেঙে গেছে, কোনো প্রবলেম নেই, নাথিং এলস। সত্যি বলছিস? তাহলে টাকা নিলি কেন? তোর তো কোনো কষ্ট করতে হবে না, ওইটা নিজেই বিয়ে ভেঙে দেবে। দে আমার টাকা। চুপ কর শালি, এত বড় একটা সমাধান দিলাম, ওনার হচ্ছে না। এর পরের বার যখন বিয়ের কথা আসবে কে ভাঙবে? এই আমি। চিনে রাখ আমাকে। আপনি কে? আপনাকে চিনে রাখতে হবে? আপনাকে আমার বিশেষ কেউ লাগছে না। আমি নাসির উদ্দিনের দ্বিমাত্র কন্যা সৈয়দা নুসরাত জান্নাত, ইসরাত জান্নাতের একমাত্র বোন, ইরহাম জেনের একমাত্র এবং দ্বিমাত্র বোন। মানুষের বিয়ে ভাঙার ওস্তাদ নুসরাত। এবার চিনে রাখবেন তো? হ্যাঁ বোন, হ্যাঁ। এবার ঘুমা। ১৪ গোষ্ঠীর হিস্ট্রি বলতে বলিনি। সত্যি রাজি হবে না তো? সত্যি মানে কি? ১০০% সত্যি নয়, আমি জানি। রাজি না হলে বুড়ি ভং ধরবে, আর জাইন ভাই রাজি হয়ে যাবে। আমি এটা ১১০% নিশ্চিত। ওই বিষয়ে মোটেও নিশ্চিত না। এবার তোকে বিয়ের লাড্ডু খেতেই হবে রে। বুড়ি হাত পা ধুয়ে মাঠে নেমেছে। আমি কিন্তু কিছুই জানি না। নুসরাত বিড়বিড় করে বলল। প্রথম অংশটা জোরে বললেও শেষটা আস্তে ধীরে বলল, যাতে ইসরাত শুনতে না পায়। মিস ডায়নাকে আরশ ডেকে পাঠালো ওনাকে ফাইল একটা বুঝিয়ে দেওয়ার জন্য। মে আই কাম ইন স্যার? ইয়া স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আপনি কি এভাবে ছাড়া অন্যভাবে কথা বলতে পারেন না? কীরকম অদ্ভুত শোনায় আমার কাছে। স্যার, আমি এইভাবেই কথা বলি। অদ্ভুত শোনাবে কেন? আপনার কি পছন্দ হয় না আমার কথা? এসব ছাড়ুন ডায়না। যে প্রয়োজনে আপনাকে ডাকলাম তা নিয়ে কথা বলি। শিওর স্যার। মিস রুবার কাছে গিয়ে বলবেন একটা ফাইল ওনাকে গতকাল দেওয়া হয়েছে, ওটা নিয়ে আসার জন্য। ওকে স্যার। আরশ চোখ তুলে তাকালো না ডায়নার দিকে। ল্যাপটপে একধ্যানে হাত চালিয়ে যাচ্ছে। কাজ করে করে কথা বলল ডায়নার সাথে। ল্যাপটপ থেকে চোখ তুলে সামনে তাকানোর সময় নেই আরশের। প্রচুর কাজ জমে আছে। ডায়না ভেঙচি কেটে আরশের কেবিন থেকে বের হয়ে গেল। ডায়না রুবার কাছে গেল ফাইলটা নেওয়ার জন্য। রুবার সিটের আশেপাশে অনেকেই ছিল। ডায়না টাইট ফিট জামাকাপড় পরার জন্য ওনার কোমর দৃশ্যমান। শরীরের ভাঁজ কাপড়ের উপর দিয়ে ভেসে উঠেছে। রুবার দিকে ঝুঁকে ফাইল নিলেন যখন ডায়না, তখন কিছুটা ক্লিভেজ দেখা গেল। ফাইল দিতে গিয়ে রুবার চোখ পুরুষ কর্মচারীদের উপর পড়তেই গা শিরশির করে উঠল। কয়েকজন নতুন যোগ দেওয়া কর্মচারী ডায়নাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। কিন্তু যে কাপড়ের রূপ পরিধান করেছে তার বিন্দুমাত্র লজ্জা লাগছে না। রুবার লজ্জা লাগছে ডায়নার অশালীন পোশাক দেখে। এসব কি পরে এই মেয়ে?
এর কি বিন্দুমাত্র লজ্জা লাগে না? কত মানুষের শরীর এভাবে গিলে খায়। জংধরা ফ্যানের গটগট শব্দ। ফ্যানের গটগট শব্দে মাথা ব্যথা শুরু হয়ে যায়, তার মধ্যেই কাঠফাটা রোদ। অর্গানিক রসায়নের ক্লাস করাচ্ছেন প্রফেসর আনোয়ার। ক্লাসের ভেতর বসে গরমে ছটফট করছে ছাত্রীরা। এরই মধ্যে প্রফেসর আনোয়ারের বকবকের শব্দে কানে ভু ভু করছে। প্রফেসর আনোয়ার ছাত্রছাত্রীদের দিকে একবার তাকালেন। দুই একজন ছাড়া সবাই বিরক্ত হয়ে বসে আছে ক্লাসে। বয়স ৩৩ পার হয়েছে প্রফেসর আনোয়ারের। গলার স্বর যথেষ্ট ভারী ও গম্ভীর। এই ডিপার্টমেন্টের সব থেকে গম্ভীর ও রসকসহীন স্যার আনোয়ার স্যার। যারা ক্লাস করতে চাচ্ছেন না, বিরক্ত হচ্ছেন আমার ক্লাসে, আপনারা বের হয়ে যেতে পারেন। প্রফেসর আনোয়ারের বলতে দেরি হলো, ক্লাস থেকে মাছির মতো করে ছাত্রছাত্রীদের বের হতে দেরি হলো না। প্রফেসর আনোয়ার স্টুডেন্টের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। ওই দিক থেকে চোখ ফিরিয়ে এনে ক্লাসে বসে থাকা ৯ জন স্টুডেন্টের দিকে তাকালেন। আপনারা বসে আছেন কেন? আপনারাও চলে যেতেন। এত কষ্ট করে আমার ক্লাস করার আপনাদের কোনো প্রয়োজন নেই। যখন বড় বড় ডিম নিয়ে বাসায় যাবেন, তখন আপনাদের বাসা থেকে অভিযোগ নিয়ে আসবে কি ক্লাস করিয়েছি। আপনারা কেন বড় বড় ডিম পেয়েছেন? সুরভি চিরবির করে উঠল। নুসরাতকে কিছু ভয়ঙ্কর গালি দিল সুরভি। নুসরাতের বাচ্চা, বলছিলাম না চল চলে যাই। দেখ এখন বালটা কিভাবে জ্ঞান দিচ্ছে। শালা বাইঞ্চোদ, লুলো করে চিৎকার করছে। ও বাবা গো, ও মা গো, শালারে কি করতে ইচ্ছে করতেছে। বালডা মুখ বন্ধ কর। শালা দেখ কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওখান থেকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তোমাদের মতো খারাপ ব্যাচ আমি আর একটাও দেখিনি। ওই দেখো, এত কথা বলছি, ওখানে বসে বেয়াদবের মতো কথা বলছে। নুসরাতের ভুল টাইমে হাসি ওঠার ব্যামো আছে। হিহি করে হেসে উঠল। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে হাসি থামিয়ে স্যারের দিকে তাকালো। তখন সাদিয়ার অট্টহাসির শব্দ শোনা গেল। নুসরাত আর সুরভি বিভ্রান্ত হয়ে তাকালো সাদিয়ার দিকে। সাদিয়া হাসি থামানোর চেষ্টা করেও হাহাহিহি করে হেসে ওঠে। নুসরাত আর সুরভি ওর ব্যাগের দিকে মুখ দিয়ে হেসে উঠল। প্রফেসর আনোয়ারের মুখের দিকে তাকিয়ে হাসি বন্ধ হয়ে গেল সাদিয়ার। লোকটা দাঁত কটমট করে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। সাদিয়া লোকটার কটমট চাহনি দেখে হে হে করে হেসে উঠল। দেখো দেখো, কীরকম অসভ্যের মতো হাসছে। বেয়াদব, দাঁত ভেতরে ঢুকাও। খুব হাসি আসছে তাই না? দেখব 5th সেমিস্টারে কি করো। এই, নাম কি তোমার? নাম বলো। পকেট থেকে ছোট আকারের নোটবুক বের করতে করতে জিজ্ঞেস করলেন প্রফেসর আনোয়ার। চোখে চশমাটা বোকাশোকা ধরনের মেয়েটা বলল, কে স্যার? ওই কালো ড্রেস পরিহিত মেয়েটার নাম বলুন তো। আমার ডায়েরিতে ওনার নাম তুলব, দেখব 5th সেমিস্টারে কত মার্ক পায়। সাদিয়াকে উদ্দেশ্য করে প্রফেসর আনোয়ার বললেন, আপনি এখন আমার চোখে পড়ে গিয়েছেন। এখন থেকে সব সময় আমার নজর আপনার উপর থাকবে। জি স্যার। ওর নাম সাদিয়া। নুসরাত বিড়বিড় করল। দেখবেন কিভাবে? আমরা অনলি ওয়ান পিস। এই পৃথিবীতে আমাদের ছাড়া দ্বিতীয় কোনো পিসের জন্মই হয়নি। অভদ্র ব্যাচ। ভদ্রতার লেশমাত্র নেই তোমাদের মধ্যে। কথাটা বলে প্রফেসর আনোয়ারা না পড়িয়ে চলে গেলেন। রুবার কাছ থেকে ফাইল নিয়ে চলে গেল ডায়না। হাঁটার সাথে স্টিলেটো মার্বেল টাইলসের টকটক শব্দ তুলছে। আরশের কেবিনের সামনে গিয়ে নক করল ডায়না। ভেতর থেকে শব্দ এলো, ভেতরে আসুন। ডায়না কোমর বাঁকিয়ে হেঁটে গেল আরশের কেবিনের ভেতর। স্যার ফাইল। 1 মিনিট মিস ডায়না। ডায়না দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে গিলে খেল উজ্জ্বল শ্যামবর্ণের ছেলেটাকে। কোট খুলে রাখায় পরনে শুধু গ্রে কালার শার্ট। শার্টের উপর দিয়ে জিম করা বডি ভেসে আছে। ল্যাপটপে ট্যাপ করতে করতে আরশ ঝাঁকড়া চুলগুলোতে হাত বোলালো। টাই টেনে নিচের দিকে নামিয়ে নিল। ডায়না এক জায়গায় দাঁড়িয়ে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করতে লাগলো আরশকে। মিস ডায়না,
ডিভানে এসির রিমোট আছে। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে এদিকে আসুন। ডায়না এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে আরশের দিকে এগিয়ে গেল। আরশ নিজের সামনের চেয়ার দেখিয়ে বলল, এখানে বসুন। ডায়না বিনা বাক্য ব্যয়ে বসে পড়ল। ফাইলটা এগিয়ে দিয়ে লাল মার্ক করা কিছু দাগ দেখালো। ডায়না নিচের দিকে ফাইল দেখার জন্য ঝুঁকতেই আবার ক্লিভেজ দৃশ্যমান হলো। আরশ তাকালো না। ডায়নাকে বুঝিয়ে দিয়ে বলল, এবার আপনি আসতে পারেন। ডায়না কেবিন থেকে বের হওয়ার সময় আরশ কাপড় নোট করল। পেছন থেকে আবার ডাক দিল ডায়নাকে। ডায়না ফিরে তাকাতেই আরশ চোখ নামিয়ে নিল। তার ডায়নাকে কিছু বলতেই মুখে বাজছে। চোখ নামিয়ে রেখে কথায় ঝাঁজ মিশালো, এটা কোনো মডেলিং বা শোয়ের জায়গা না, যেখানে আপনি নিজের শরীর দৃশ্যমান করে আসছেন। এখানে আরও অনেকেই কাজ করে, আমি নোটিস করেছি। তারা তো এরূপ পোশাক পরিধান করে না। আপনি নিজের শরীর ঢেকে রাখতে না পারলে আমার কোম্পানিতে আসার কোনো প্রয়োজন নেই। যে কাজের জায়গায় এই সকল ড্রেস পরিধান করে তাকে আমি কি বলবো? বলার ভাষা হারিয়ে ফেলেছি। দয়া করে আপনি এখন যান। এসব কাপড় চেঞ্জ করতে পারলে আগামীকাল থেকে আসবেন, না হলে আসার দরকার নেই। ইটস মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। ক্যাম্পাস দিয়ে হেঁটে যেতে যেতে সুরভি কথা তুলল, স্যার তোকে তার নজরে রাখছে মানে? এই বুড়ো বয়সে স্যারের সামথিং সামথিং ফিলিংস হচ্ছে সাদিয়াকে দেখে। বুড়ো বয়সে প্রফেসর আনোয়ারের প্রেমে পড়ার ভীমরতি হয়েছে। আমি মরছি আমার জ্বালায়, আর তুই আছিস সামথিং সামথিং নিয়ে। আমাকে ব্যাটা খাতায় মার্ক করে নিয়ে চলে গিয়েছে। এখন আমার কি হবে? কোনো রকমে টেনে টুনে পাশ করি, তার মধ্যে স্যার আবার এখন আমার পেপার A to Z অক্ষর বাই অক্ষর খাতা দেখবে। ওসব বাদ দে, তুই ওই সময় হাসলি কেন? বইন, বলিস না। প্রফেসর আনোয়ার যখন কথা বলছিলেন সাদিয়া হাসতে হাসতে ক্যাম্পাসে বসে গেল। আমার বলতেই হাসি আসছে। স্যারের উপরের পাটির সামনের দাঁত খুলে ঝুলে পড়েছিল। তুই আর সুরভি কথা বলায় ব্যস্ত ছিলি, আর আমি স্যারের দাঁত ঝুলে পড়া দেখে প্রথমবার হেসেছিলাম। পরের বার আবার সেটা মনে করে হেসেছিলাম। আমার স্যারের ওই সময়ের কথা মনে হলেই হাহাহি করে হাসতে ইচ্ছে করে। এই দেখ বোন, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছে। সুরভি আর নুসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। মেঘাচ্ছন্ন আকাশ। মেহেরুন্নেসা পায়চারি করছিলেন বাগানে। কিভাবে জাইনকে রাজি করানো যায়। মনে মনে ফোন দিয়ে আটলেন কিভাবে বিয়ে দেবেন, কি করলে খচ্চর ছেলেটা রাজি হবে। পায়চারি করতে করতে হঠাৎ দেখলেন জাইন এদিকেই আসছে। মেহেরুন্নেসা হাঁটাহাঁটি বাদ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন লাঠিতে ভর দিয়ে। দাদি, কি করছেন? মেহেরুন্নেসা কথার উত্তর না দিয়ে চোখ ধীরে ধীরে বুজে নিলেন। হাত থেকে লাঠি ফসকে পড়ে গেল। লাঠিবিহীন মেহেরুন্নেসা পড়ে যেতে নিলে জাইন দৌড়ে এসে মেহেরুন্নেসাকে চেপে ধরল নিজের শরীরের সাথে। মুখে হালকা চাপড় দিয়ে ডাকল, দাদি শুনতে পাচ্ছেন? হ্যালো দাদি, দাদি, কি হয়েছে আপনার? মেহেরুন্নেসার সারা শব্দ পাওয়া গেল না। জাইন কোলে তুলে নিল মেহেরুন্নেসাকে। কোলে করে নিয়ে গিয়ে মেহেরুন্নেসার রুমে শোয়ালো। মা, ও মা, দেখো দাদির যেন কি হয়েছে। বাগানে অযথাই মাথা ঘুরে পড়ে গিয়েছে। নুসরাত, রুহানি আর ইরহাম দৌড়ে আসলো। ছোট আম্মু, আম্মু কোথায়? থতমত খেলেন রুহানি। কিছু বলতে গিয়ে কথা পাল্টে নিলেন। ডাক্তারের কাছে গিয়েছে, এসে যাবে। শরীর খারাপ করেছে? বিশেষ কিছু না। মেহেরুন্নেসাকে শুয়ে থাকতে দেখে আঁতকে উঠলেন রুহানি। আম্মার কি হয়েছে? জানি না, হঠাৎ দেখলাম চোখ বুজে ফেলছেন। তারপর আমার উপর পুরো ভর ফেলে দিলেন। মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছেন। পানি ছিটালে জ্ঞান ফিরবে। আপনি একটু দেখুন তো ছোট আম্মু। বেডসাইড টেবিল থেকে পানি নিয়ে জাইন মেহেরুন্নেসাকে ছিটালো। মেহেরুন্নেসার প্রতিক্রিয়া পাওয়া গেল না। আমি ডাক্তারকে কল করে আসছি, আপনারা ততক্ষণ চেষ্টা করুন জ্ঞান ফেরানোর।
জাইন চলে যেতেই নুসরাত এক লাফে বিছানায় উঠে গেল। মেহেরুন্নেসার কানের কাছে গিয়ে বলল, ভালোই অভিনয় শিখেছ বুড়ি। জাইনকে জব্দ করতে তুমি একই পথ বেছে নিলে। মেহেরুন্নেসা উঠে বসলেন। আশপাশে তাকিয়ে সতর্ক গলায় বললেন, চিন্তা করতাসোস এইরকম কর, নইলে জাইন বিশ্বাস করব না। আর ডাক্তার জাইনের কাছে আসার আগেই সব বুঝায়া বলিস। জাইনের বুটের শব্দে মেহেরুন্নেসা আবার আগের মতো চিত হয়ে শুয়ে পড়লেন। নুসরাত ফিসফিস করে বলল, এত চোখের পাতা নাড়ালে হয় বুড়ি? অভিনয় ঠিকভাবে করতে পারছো না তুমি? এইভাবে তো ফেল করবা। সুন্দর করে অভিনয় করো, চোখের পাতা যেন না নড়ে, তাহলে তো বুঝে ফেলবে। জাইনের চোখ মুখ শান্ত। গম্ভীর মানুষ অতিরিক্ত শান্ত ঝড় আসার পূর্বাভাস। দাদি, নাটক বন্ধ করুন। আমি দেখেছি আপনি ঠিক আছেন। একটু আগেও নুসরাতের সাথে কথা বলছিলেন, আমাকে দেখে আবার শুয়ে পড়লেন। মেহেরুন্নেসা নাক ফুলিয়ে বালিশে ভর দিয়ে উঠে বসলেন। নুসরাতের দিকে তাকিয়ে ভেঙচি কাটলেন। ইলহাম হু হু করে হেসে উঠল। রোহিণী মুখ চেপে হেসে দিলেন। হ, খুব হাসি আইতাছে তোমাগো, হাইসা লও। হাইসা আমার ঘর থাকি বিদায় হও। আমার সহ্য হইতাছে না তোমাগো। তোমাগো জন্য আমি ধরা পইরা গেলাম। যাও, বিদায় হও। রোহিণী বললেন, চলো চলো, এখানে আর থাকতে হবে না তোমাদের। রোহিণীদের পেছন পেছন জাইন বের হতে যাবে, মেহেরুন্নেসা ডেকে উঠলেন। জাইন আবার মেহেরুন্নেসার কাছে ফিরে গেল। মেহেরুন্নেসা কিছুটা সরে গিয়ে বিছানায় হাত দিয়ে বসার জন্য ইশারা করলেন। জাইন বসল। জাইনের পিঠে হাত বুলিয়ে দিলেন মেহেরুন্নেসা। তুই কি আমারে একটু ভালোবাসোস না? কে বলেছে দাদি? কেন, কেউ বলতে হইব কেন? আমি বুঝবার পারি না। জাইন কথা বলল না। মেহেরুন্নেসা ছাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কি মনে করে এবার কথা তুললেন? তোর দাদার সাথে আমার বিয়া আমার শাশুড়ি, মানে তোর দাদার আম্মা জোর কইরা করাইছিল। তোর দাদা রাইগা মাইগা আগুন হইয়া 1 সপ্তাহ বাড়ি থাইক্কা উধাও। আমি চিন্তায় চিন্তায় শেষ। আমার শাশুড়ি কইতো, এমনিতেই বাড়ি চলে আইব সময় হইলে। 1 সপ্তাহ পর হঠাৎ একদিন তোর দাদা আইলো। বাড়ি ফিররা প্রথম আমার সাথেই রাগারাগি করত। আমারে দেখলেই চিল্লাচিল্লি কইরা পুরা পাড়া এক জায়গায় কইরা ফালাইতো। পরে ধীরে ধীরে দেখি আমারে দেখলে চিল্লাপাল্লা করে না। এরপরে তোর বাপের জন্ম হইল, তারপর ইস্টাতের বাপের, এইভাবে সবগুলার জন্ম হইল। আমার শাশুড়ির আরেক পোলা আসিল, হেডি ভ্যাঙ্গাইতো তোর দাদারে, বলতো, কি কইছিলা ভাই, আর করলা কি তুমি? মেহেরুন্নেসা অট্টহাসিতে ফেটে পড়লেন। আগের দিনগুলো কত সুন্দর ছিল, এখনও ওনার চোখে ভাসে। দেখতে দেখতে কত বছর কেটে গেল স্বামী ছাড়া। হঠাৎ এই কথা আমাকে কেন বললেন দাদি? মেহেরুন্নেসা সেই কথার উত্তর না দিয়ে বললেন, তোর জন্ম হওয়ার পর আমি কি পরিমাণ খুশি হইছিলাম তোরে কইয়া বুঝাইতে পারতাম না। আমার মাইয়া সন্তান বেশি পছন্দ না। যখন ইসরাতের জন্ম হইল, দায়াইয়া কইল মাইয়া হইছে, আমার ইচ্ছা হইতাছিল না দেখবার। নাসিরাইয়া আমারে লইয়া গেল তার ঘরে, আমি যাইবার চাইছিলাম না। পোলা রাগ করব এই জন্যই গেলাম। যখন আমি ইসরাতের মুখটা দেখলাম, মুখটা দেখা কি যে শান্তি লাগছে জানে, তোরে কইয়া বুঝাইবার পারুম না। এই বাড়ির ওই বাড়ির মানুষ যখন ইসরাতরে দেখতো আর বলতো, পুরা আমার মতো দেখতে, বড় হইয়া আমার থেকেও বেশি সুন্দর হইব, পরান্ডা জুড়াই যাইত। এখন মনে করিস না তোরে আমি ভালোবাসি না। তোরে আমি ভালোবাসি, এইটা সত্যি কথা, কিন্তু তোর থেকেও আমি বেশি ভালোবাসি ইসরাতরে। এত কথা আমাকে বলছেন কেন দাদি? আর এসব জেনে আমি কি করব? মেহেরুন্নেসা কথার উত্তর দিলেন না। এতক্ষণে জাইনের পিঠে বুলানো হাত থেমে গিয়েছে। বিয়া কইরানে জাইন, রাজি হইয়া যা, দেখবি ঠকবি না তুই। দাদি, সম্ভব না।
আমি আপনাকে আগেও বলছি, এখনও বলছি, সম্ভব না। জাইন মেহেরুন্নেসার আর কোনো কথা না শুনে রুম থেকে বের হয়ে গেল। মেহেরুন্নেসা করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন জাইনের যাওয়ার পথে। রাতের বেলা লিপি বেগম সন্ধ্যার দিকে মেহেরুন্নেসার পাশে কতক্ষণ বসেছিলেন। মেহেরুন্নেসা চুপচাপ। যখন লিপি বেগম জিজ্ঞেস করলেন শরীর খারাপ করেছে কিনা, তিনি চুপ ছিলেন। অন্যদিনে কথা বলে নিজে গল্পের আসর রমরমা করে ফেলেন, আজ আর কথা বললেন না। মেহেরুন্নেসা রাতের খাবার কোনো দিন নিজের রুমে বসে খান, আবার কোনো দিন টেবিলে বসে সবার সাথে খাবার খান। রাতের খাবার দিতে গেলেন নাজমিন বেগম। মেহেরুন্নেসাকে অসময়ে শুয়ে থাকতে দেখে ডাক দিলেন। ডাক দেওয়ার পর মেহেরুন্নেসা নড়চড় না দেখে ঘাবড়ে গেলেন কিছুটা। পাশে বসে শরীরে ধাক্কা দিলেন, মা বলে ডাক দিলেন। মেহেরুন্নেসার কোনো প্রতিক্রিয়া না দেখে চিৎকার করে স্বামীকে ডাক দিলেন, বড় ভাবি, ঝর্ণা, রুহানি, দেখে যাও, আমার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। নাজমিন বেগমের গলা শুকিয়ে কাঠ, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাড়ির সবাই এসে জটলা বাঁধল মেহেরুন্নেসার ঘরে। আরশ ডাক্তারকে কল দিল যত দ্রুত সম্ভব আসার জন্য। জাইন কাছে বসে পালস চেক করল। ইতিমধ্যে বাড়ির মহিলারা কান্না করা শুরু করেছেন। হেলাল সাহেব ওনার স্ত্রীকে ধমক দিয়ে মুখ বন্ধ করালেন। ঝর্ণা বালতিতে করে পানি নিয়ে আসলেন, মাথায় চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন। মেহেরুন্নেসার জ্ঞান ফিরল। তিনি নিভু নিভু চোখ খুলে তাকালেন সবার দিকে। উঠে বসার চেষ্টা করলেন। নাসির মায়ের পাশে বসে চুলে হাত বুলিয়ে দিলেন। আম্মা, শুয়ে থাকো। ডাক্তার আসলো 15 মিনিট পর। মেহেরুন্নেসাকে চেক আপ করে বললেন, অতিরিক্ত চিন্তার ফলে প্রেশার হাই হয়ে গিয়েছে, ওনার শরীর দুর্বল। প্রেশার হাই হওয়ার জন্য শরীর সহ্য করতে পারেনি, তাই উনি বেহুশ হয়ে গিয়েছেন। ওনাকে চিন্তা থেকে রিলিফ রাখার চেষ্টা করবেন, আর কোনো বিষয় নিয়ে যেন মাথায় চাপ না নেয় সেদিকে খেয়াল রাখবেন। ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে গেল। যাওয়ার আগে বারবার বলে গেল চিন্তামুক্ত রাখার জন্য। শহীদ বললেন, আম্মা, আপনাকে এত চিন্তা করার কথা কে বলেছে? আপনার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে? মেহেরুন্নেসা অভিমানে মুখ ফিরিয়ে নিলেন। আমার আবার কি হইবে? আমি মইরা গেলে কার কি? সোহেব বললেন, আম্মা, আজ বলেছেন অন্য কোনো দিন আর বলবেন না, এসব কথা মুখেও আনবেন না। আমি মইরা গেলে তোমরা আদায় পাইবা, আমি তো তোমাগরে ডিস্টার্ব দিতাছি। হেলাল সাহেব বললেন, আম্মা, এসব তোমাকে কে বলেছে? খারাপ কথা মুখে আনবে না, আনলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনার কোনো কথা আমরা শুনি না, সব কথাই তো শুনি, তারপরও এসব কথা কেন আম্মা? সকলেই সহমত পোষণ করলেন। মেহেরুন্নেসা জাইনের দিকে তাকিয়ে রইলেন। আম্মা, এটা তোমার আর তোমার নাতির ব্যাপার, এসব সম্পর্কে আমরা কিছু জানি না, আপনারা দুজনেই বুঝেন কি করবেন। 2 দিন পর মইরা যামু, বুড়া মানুষ আমি, আর তো কিছুই বলুম না। বাপ, তুই তোর পোলাডারে বোঝা, আমি মরার আগে অগ বিয়া দীক্ষা যাইবার চাই। দাদি, 2 দিন পর সেই তো মরবে, তাহলে আমার বিয়ে দেখলে কি আরও 2 দিন বেশি আপনি বেঁচে থাকবেন? লিপি বেগম ছেলের পিঠে থাপ্পড় মারলেন। এসব কি অসভ্যের মতো কথা বলছো? ভদ্রতা বজায় রাখো জাইন। হেলাল সাহেব বললেন, আম্মা, এখানে আমার কি বলার আছে? আর এটা তো আপনার আর আপনার নাতির ব্যাপার, আমরা কি বলবো এখানে? আমি জাইনের সাথে একান্তে কথা কইতে চাই, তোমরা একটু বাইরে যাও। সবাই চুপচাপ বাহিরে বেরিয়ে গেল। নুসরাত না যাওয়ার জন্য গাইগুই করলে ইরহাম টেনে নিয়ে গেল বাহিরে। জাইন, এইখানে আইয়া ব। জাইন বসল। মেহেরুন্নেসা প্রচুর চতুর একজন নারী। এবার তিনি প্রথমে বললেন না জাইনকে বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য। এতক্ষণ ধরে এত ইমোশনাল কথা বললেন, তবুও গলল না, তাই অন্য পন্থা অবলম্বন করলেন।
পন্থাটা তাকে নুসরাতি দিয়েছে। তুই কেন বিয়া করতে চাস না? কারণটা আমারে কত। দাদি, আমি বলেছি তো কোনোদিনও বিয়ে করব না। আবার বল, ভুইল্লা গেছি। আবার ক। আমি ডেলাকে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে জীবনসঙ্গী হিসেবে চুজ করতে পারবো না। আর আমাকে জোর করবেন না দাদি, আমি পারবো না কাউকে বিয়ে করতে। ও তো বিয়া কইরা নিছে, তাইলে তুমি বিয়া কইরা ফালাইলে সমস্যাটা কি? দাদি, এসব কথা বলতে ইচ্ছে করছে না। আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমার হৃদয়ে কাউকে জায়গা দিতে পারবো না। মেহেরুন্নেসা হাসলেন। ডেলা তো তোরে সাইরা আশিকরে বিয়া কইরা ফালাইছে। তুমি ওর জন্য বিয়া করবা না আর তুমি এইভাবে বইয়া রইবা? তো কি হয়েছে দাদি? ও বিয়ে করলে আমাকেও করতে হবে এরকম কোনো কথা নেই। ডেলা তোমারে ওই দিন কইছিল না তুমি রইবা সারা জীবন এই রকম? কেউ তোমারে বিয়া করব না। তোমার এই চরিত্রর লাইগা তোমার মতো ফাটাকেষ্টরে বিয়া করব না। লও, ওর কথা হাসা হইয়া যাইতাছে। কখন বলল দাদি? আমি তো শুনিনি এই কথা। তুমি হুনবা ক্যা? এইসব তোমার কানে ঢুকবো না। তোমার কানে ঢুকবো ডেলার মিষ্টি মিষ্টি কথা। জাইন কিছুটা চিন্তিত হলো। কখন ডেলা এই কথা বলেছে তাকে? সুযোগের সদ্ব্যবহার করলেন মেহেরুন্নেসা। ভাবুক জাইনকে আরও ভাবার্ত করে বললেন, এই সুযোগ তোমার নিজেরে প্রমাণ করার। সুযোগ একবার আহে, বারবার না। এই সুযোগের সদ্ব্যবহার করো জাইন। জাইন মেহেরুন্নেসার কথার মারপ্যাঁচ বুঝল না। মন্ত্রমুগ্ধের মতো করে বলল, কি সুযোগ দাদি? আরে, নিজেরে প্রমাণ করার। ডেলামেলারে চোখে আঙুল দিয়া দেখাইয়া দাও ওর থেকে ভালো মাইয়া তুমি বিয়া কইরা ফালাইছো। যখন দেখব তুই অর্ধাইক্কা ভালো মাইয়া বিয়া কইরা সুখে সংসার করতাছোস, তখন দেখব আর জ্বলব ডেলা। জাইন আশ্চর্য হয়ে বলল, সত্যি দাদি? হ, সত্যি। নিজেরে প্রমাণ কইরা দেখাইয়া দে তুই অর্ধাইক্কা ভালো মাইয়া বিয়া করছত। তোরে বিয়া না করা ডেলার জীবনে সব থাইক্কা বড় ভুল ছিল। জাইন মাথা নাড়ালো। হিংসে হলো আশিককে। এত বছর ডেলাকে আগলে ও রেখেছে, আর মাঝখান থেকে আশিক এসে সব কেড়ে নিয়েছে। ওর সিদ্ধান্ত নিল ও ডেলাকে দেখিয়ে দেবে ডেলার থেকে সুন্দর মেয়ে বিয়ে করেছে। এইবার ক, তুই রাজি বিয়া করতে? জাইন উপর নিচ মাথা নাড়ল। মেহেরুন্নেসা চুপিসারে নিজের মোবাইল হাতে নিলেন। রেকর্ড অন করে আবার জিজ্ঞেস করলেন, মুখ দিয়ে বল, আমি বুঝবার পারতাছি না। কি কথা কস? তুই কি রাজি বিয়া করবার লাগি? জাইন মাথা নিচের দিকে রেখে বসে রইল। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। হঠাৎ ঘড়ির ঘণ্টা বিকট শব্দে বেজে উঠল। মেহেরুন্নেসা ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 11টা বাজছে। জাইনের ভারী স্বরের আওয়াজ আসলো, আমি রাজি। পরে কিন্তু পোল্টি মারতে পারবা না। জোরে বল জাইন, আমি ঠিক শুনতে পাই নাই। তুই কিসে রাজি? আমি রাজি দাদি, এই বিয়ে করতে আমি রাজি।